আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা ডেস্কে। শুরুতেই শিরোনাম। করোনা প্রতিরোধে ব্রিটেনে শুরু হচ্ছে 1 কোটি অ্যান্টিবডি পরীক্ষা। মানবদেহে কার্যকর ভ্যাকসিন তৈরির দাবি রাশিয়ার। সাইক্লোন আম্পানের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ, নিহত 80। করোনা সংক্রমণের ঝুঁকিতে 5 লাখের বেশি মানুষ। মুসলিম বিশ্বের দোরগোড়ায় ব্যতিক্রমী ঈদ উল ফিতর। করোনায় বিবর্ণ 200 কোটি মানুষের উৎসব। বিস্তারিত নেই, সাথে আছি সৌমিত্র শুক্ল। যুক্তরাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধে আগামী সপ্তাহ থেকে 1 কোটি অ্যান্টিবডি পরীক্ষা শুরু হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ম্যালেরিয়ার ওষুধ নিয়েও গবেষণা শুরু করেছে ব্রাইটন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার 40,000-এর বেশি স্বাস্থ্যকর্মীর শরীরে প্রয়োগ করা হবে ওই ওষুধ। এদিকে কঠোর শর্তের ভিত্তিতে কোভিড-19 মোকাবেলায় $1100 কোটি সহায়তা প্রকল্প চালু করতে যাচ্ছে ব্রাজিল। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন বা ওষুধ গবেষণায় সবচেয়ে এগিয়ে যুক্তরাজ্য। দেশটির ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে অক্সফোর্ডের ফর্মুলা অনুসারে AZD1222 ভ্যাকসিনটির 40 কোটি ডোজ সরবরাহে তারা প্রস্তুত। এরই মাঝে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুসংবাদ, আগামী সপ্তাহ থেকে শুরু হবে 1 কোটি অ্যান্টিবডি পরীক্ষা। এছাড়া অক্সফোর্ড ও ব্রাইটন বিশ্ববিদ্যালয় যৌথভাবে করোনা প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধের কার্যকারিতা নিয়েও চালাচ্ছে গবেষণা, যা সরাসরি রোগীর সংস্পর্শে আসা ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার 40,000-এর বেশি স্বাস্থ্যকর্মীর শরীরে প্রয়োগ করা হবে। রোশে এবং অ্যাবট কোম্পানি থেকে সামনের মাসগুলোয় আমরা 1 কোটিরও বেশি অ্যান্টিবডি টেস্টার কেনার চুক্তিতে সই করেছি। আগামী সপ্তাহ থেকে শুরু হবে পরীক্ষা। প্রথম ধাপেই স্বাস্থ্যকর্মী, রোগী এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে। সংক্রমণের দিক থেকে মাত্র 2 দিনের ব্যবধানে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। করোনা মোকাবেলায় তাই $1100 কোটি সহায়তা প্রকল্পের ঘোষণা দিলেন লাতিন দেশটির প্রেসিডেন্ট। একই সাথে বেঁধে দিয়েছেন কঠোর শর্ত। করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্যগুলোতে $1100 কোটি প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার। অবশ্য তহবিল পেতে কিছু শর্ত মানতে হবে। স্থায়ী চাকরিজীবীরাও কাজ হারাতে পারেন, আর যারা সরকারি পদে রয়ে যাবেন তাদের বেতন কাটা হতে পারে। একই সাথে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়বে না বেতনের পরিমাণ। একে মহামারীর প্রকোপ, তার উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে এ সম্পর্কিত নানা ভুয়া তথ্য, যা ঠেকানোর প্রকল্প হাতে নিল জাতিসংঘ। Fiction is often circulating faster than fact. বিভিন্ন দেশে লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশের উন্নয়ন, পর্যাপ্ত চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জামাদির দাবিতে অব্যাহত বিক্ষোভ প্রতিবাদ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 3,35,000-এর বেশি প্রাণহানি। 24 ঘন্টায় মারা গেছেন আরও 4,934 জন। নতুন করে 1,07,000-এর মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-19। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড এটি। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 52 লাখ ছাড়ালো। একদিনে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 1400-র বেশি, শনাক্ত 28,000-এর মতো। এদিকে করোনার বর্তমান হটস্পট ব্রাজিলে 20,000 ছাড়ালো প্রাণহানি, আক্রান্ত 3,10,000-এর ওপর। মৃত্যুহার কম হলেও 3,18,000 মানুষ সংক্রমিত রাশিয়ায়। ইউরোপের দেশগুলোয় লক্ষণীয়ভাবে নেমে এসেছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে আরও 1 ধাপ এগিয়ে যাওয়ার ঘোষণা দিল রাশিয়া। মানবদেহে কার্যকর এমন ভ্যাকসিন তৈরির দাবি রুশ গবেষণা প্রতিষ্ঠান বায়োক্যাডের। মানবদেহে ভ্যাকসিনটি পরীক্ষার প্রক্রিয়াও প্রায় শেষের দিকে। চলতি বছরই হাতে আসবে এই ভ্যাকসিন। এর আগে সেন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট কোভিড-19-এর কার্যকর প্রতিষেধক তৈরির দাবি জানায়। গেল কয়েকদিনের ব্যবধানে রাশিয়ায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দিক থেকে তালিকার শীর্ষে দেশটি।
তবে এই পরিস্থিতিতেও সুখবর দিল রুশ প্রতিষ্ঠান বায়োক্যাড। কোভিড-19-এর প্রকোপ ঠেকাতে নতুন ধরনের প্রতিষেধক তৈরির ঘোষণা দিল গবেষণা প্রতিষ্ঠানটি। সফলতা পাওয়ার পর এখন এই ভ্যাকসিন নিয়েই আশাবাদী গবেষকরা। কার্যকর এই ভ্যাকসিনটির ম্যাসিভ ক্লিনিক্যাল ট্রায়াল প্রক্রিয়াও শেষের পথে। এরই মধ্যে 15টি কেন্দ্র খোলা হয়েছে, যাতে বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবকদের শরীরে পরীক্ষা চালানো হবে ভাইরাসটি। সবকিছু প্রায় শেষের পথে, তথ্যউপাত্ত সংগ্রহ চলছে। সেগুলো সমন্বয়ের পর আগামী মাস থেকেই আমরা ওষুধটির বাণিজ্যিক উৎপাদন শুরু করব। লেভিলিম্যাব নামের এই ওষুধটি ব্যবহৃত হয় আর্থ্রাইটিসের চিকিৎসায়। ভ্যাকসিনে কিছু পরিবর্তন এনে পরীক্ষা চালানো হয় করোনা আক্রান্তদের শরীরে। সেখান থেকে সফলতা পান গবেষকরা। আমাদের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব বেশি পরিমাণে প্রতিষেধক উৎপাদন করা। এরপর কর্তৃপক্ষের অনুমতি পেলেই তা বাজারে ছাড়া হবে। আশা করছি নভেম্বর-ডিসেম্বর নাগাদ আমরা তা ছাড়তে পারব। এর আগে রুশ গবেষণা প্রতিষ্ঠান সেন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট কোভিড-19-এর কার্যকর প্রতিষেধক তৈরির দাবি করে। আগামী মাসে 3 ধাপে তা মানবদেহে পরীক্ষা শুরু হবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় 10,000 স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকি কমাতে ঈদ উল ফিতরে কম যাতায়াত করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ইরানে ঈদ উদযাপনে নাগরিকরা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করে থাকেন। স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা, এবারও এই প্রবণতা থাকলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না। দেশটি এর আগে শতাধিক স্বাস্থ্যকর্মীর মৃত্যুর কথা জানিয়েছিল। ইরানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,29,000, প্রাণহানি 7,000-এর বেশি। ভারতের পশ্চিমবঙ্গে সময় গড়ানোর সাথে সাথে স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় আম্পানের ধ্বংসযজ্ঞ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 80 জনে। নিহতদের পরিবারগুলোকে 2.5 লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারকে 1,000 কোটি রুপি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব সতর্কতায় ঝড়ে বিপুল প্রাণহানি এড়ানো সম্ভব হলেও আশ্রয়কেন্দ্রগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকিতে 5 লাখের বেশি মানুষ। স্মরণকালে এত বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ দেখেনি পশ্চিমবঙ্গের মানুষ। পূর্ব সতর্কতার কারণে বিপুল প্রাণহানি এড়ানো সম্ভব হলেও আম্পানের তাণ্ডবের চিহ্ন রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। প্রশাসনের প্রাথমিক হিসাব, অন্তত 400 কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে সুপার সাইক্লোনটি। পুরোপুরি বিধ্বস্ত 7 থেকে 8টি জেলা, বড় আকারে ক্ষতিগ্রস্ত আরও অন্তত 5-6টি জেলা, বিপর্যস্ত গ্রামের পর গ্রাম। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে প্রত্যন্ত এলাকার লাখো মানুষ। ঘর হয়েছিল সেটাতেই বাড়িটা ভেঙে গেছে, বাড়ি ভেঙেছে, এই দেখুন না গাছপালা সবকিছু ভেঙে পড়ে গেছে। তাহলে আমরা এখন থাকবো কোথায়? করোনা মহামারীর প্রকোপে 2 মাস ধরেই বিপর্যস্ত জীবন। এবার ঘূর্ণিঝড় কেড়ে নিল সব। মাথা গোজার ঠাঁইটুকুও হারিয়ে দিশেহারা মানুষ। 2 মাস ধরে লকডাউন, কাজকর্ম নেই, ঘরে খাবারও নেই। ঝড়ের কবল থেকে বাঁচতে সব ফেলে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম। এসে দেখি ঘরের চাল নেই, টিভি, ফ্রিজ সব নষ্ট হয়ে গেছে। সময়ের সাথে সাথে ধ্বংসযজ্ঞের তীব্রতা স্পষ্ট হচ্ছে আরও। ক্ষয়ক্ষতির সামগ্রিক তথ্য সংগ্রহে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক বৈঠকে ঘোষণা দেন সংস্কার কাজের জন্য প্রাথমিকভাবে 1,000 কোটি রুপির সহায়তা দেওয়া হবে রাজ্যকে। एडवांस असिस्टेंस के रूप में 1,000 करोड़ रुपया भारत सरकार की तरफ से व्यवस्था की जाएगी। কলকাতা মেট্রোপলিটনে গতকাল থেকে উদ্ধার কাজ শুরু হলেও এখনও তলিয়ে আছে অনেক এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো মানুষ। পড়ে থাকা বিশাল বিশাল গাছ, ল্যাম্পপোস্ট সরিয়ে রাস্তাঘাট চলাচলের উপযোগী করে তুলতে চলছে তৎপরতা। বেশিরভাগ জায়গায় উদ্ধার কাজ শুরু করেছি। যে ধ্বংসযজ্ঞ আর ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে বিশাল কর্মযজ্ঞ প্রয়োজন, আর সে প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। পশ্চিমবঙ্গ সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। ঝড়ের আগে 5 লাখের বেশি মানুষকে নেওয়া হয় আশ্রয়কেন্দ্রে। সঙ্গত কারণেই রক্ষা করা সম্ভব হয়নি সামাজিক দূরত্ব। তাই কোভিড-19 সংক্রমণ নিয়েও চিন্তিত প্রশাসন। ত্রাণ ও সংস্কার কাজেও মহামারীর প্রভাব পড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। ডরথি দাসট্রিন, যমুনা নিউজ।
আধা স্বায়ত্তশাসিত হংকংকে নিয়ন্ত্রণে আনতে নতুন নিরাপত্তা আইনের ঘোষণা দিল চীন। শুক্রবার পার্লামেন্টের 18তম বার্ষিক অধিবেশনে ন্যাশনাল সিকিউরিটি ল উত্থাপন করা হয়। এই ঘোষণায় নতুনভাবে অঞ্চলটিতে ছড়ালো উত্তাপ। এদিকে করোনা ভাইরাসের কারণে ইতিহাসে প্রথমবারের মতো বার্ষিক জিডিপি লক্ষ্যমাত্রা নির্ধারণ করল না বেইজিং। অবাধ্য বেপরোয়া হংকংকে নিয়ন্ত্রণে আনতে নতুন নিরাপত্তা আইন ঘোষণা করল চীন, যার প্রতিবাদে অঞ্চলটির আইনি পরিষদে আন্দোলনে ফেটে পড়েন গণতন্ত্রপন্থীরা। তাদের অভিযোগ, নতুন আইন হংকংয়ের স্বায়ত্তশাসন ও গণতন্ত্রের স্বপ্নের ইতি ঘটাবে। সিদ্ধান্তটি গ্রহণের আগে নেওয়া হয়নি অঞ্চলটির শীর্ষ নেতাদের মতামত। প্রেসিডেন্ট জিনপিং এক দেশ দুই ব্যবস্থা নীতি ধারণাকে টেনে ছিঁড়ে ফেলেছেন। হংকং আধা স্বায়ত্তশাসিত নয়, বরং চীনেরই অংশ, সেটা প্রমাণের জন্যই এই কৌশল। কারণ বরাবরই গণতান্ত্রিক অধিকার আদায় এবং বেইজিংয়ের সমালোচনা করে হংকং। এর আগে পার্লামেন্টের 18তম বার্ষিক অধিবেশনে হংকং নিরাপত্তা আইন উপস্থাপন করেন চীনের প্রধানমন্ত্রী। এর আওতায় বিচ্ছিন্নতা, বৈদেশিক হস্তক্ষেপ, সন্ত্রাসবাদ এবং উস্কানিমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে। আমরা ব্যাপকভাবে এক দেশ দুই ব্যবস্থা নীতি বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ হংকং ও ম্যাকাওর মানুষরাই নিজ অঞ্চল পরিচালনা করবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রশাসনিক এলাকাগুলোও উন্নত আইনি কাঠামো প্রতিষ্ঠা এবং তা কার্যকরে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গেল বছর অপরাধী প্রত্যর্পণের সুযোগ রেখে চীন একটি আইন পাশ করতে চাইলে অগ্নিগর্ভ হয়ে ওঠে হংকং। কয়েক মাসের টানা আন্দোলনের মুখে পিছু হটে চীন। বিলটি বাতিল হলেও জোরালো হয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। মুসলিম বিশ্বের দোরগোড়ায় ব্যতিক্রমী এক ঈদ। ভৌগোলিক অবস্থান ভেদে কোথাও কোথাও কাল হতে পারে ঈদ, তবে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঘিরে নেই চিরচেনা আমেজ। বৈশ্বিক মহামারীর প্রভাবে অনেকটা বিবর্ণ বিশ্বের প্রায় 200 কোটি মুসলিমের উৎসবের প্রস্তুতি। প্রতি বছর ঈদের আগ মুহূর্তে কেনাকাটা, গান বাজনা আর শিশুদের হইচইয়ে জমজমাট থাকে পুরো এলাকা। আর এবার পুরো বিপরীত চিত্র দিল্লির মুসলিম অধ্যুষিত এলাকাটিতে। থমথমে পরিবেশ, নতুন জামা জুতোর উচ্ছ্বাস নেই শিশুদের মাঝে। করোনার তাণ্ডবে এলোমেলো জীবন, মসজিদে তারাবি আদায় করতে পারেননি মুসল্লিরা। সব মিলিয়ে চরম হতাশার এক রমজান পার করল মুসলিম সম্প্রদায়। রমজান মাসেও মসজিদে নামাজ আদায় করতে পারিনি। আল্লাহর কাছে দোয়া করছি এই দুর্দিন যেন দ্রুত কেটে যায়। দীর্ঘ লকডাউনে বন্ধ রোজগারের পথ, তাই ঈদ উৎসবের রঙও কিছুটা ফিকে এই মানুষগুলোর জীবনে। বাড়িতেও নেই বিশেষ কোনো আয়োজন। ঘরবন্দি জীবন, ঈদ নিয়ে কোনো অনুভূতিই নেই। নতুন জামা দিয়ে কি হবে, বরং কেউ নতুন পোশাক পরলে অন্য বাচ্চাদের মন খারাপ হতে পারে। ঈদ উপলক্ষে সপ্তাহখানেক আগে খুলে দেওয়া হয় পাকিস্তানের মার্কেট। ক্রেতাদের ভিড় থাকলেও বিক্রি বাট্টা নিয়ে হতাশায় ব্যবসায়ীরা। সারা বছর যা বিক্রি হয় তার 50% হয় রমজানে, অথচ এবার বিক্রি নেই বললেই চলে। যা হচ্ছে তাতে অর্ধেক দাম পাচ্ছি। মনে হচ্ছে দেউলিয়া হতে হবে। কর্মচারীদের বেতনও দিতে পারছি না। করোনা ভাইরাসের প্রভাবে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। দিনমজুররা কাজ পাচ্ছে না, চাকরিজীবীরা বেতন পাচ্ছে না। কেনাকাটা করবে কিভাবে? প্রতি বছর ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সবচেয়ে বড় স্রোত দেখা যায় ইন্দোনেশিয়ায়। লকডাউনের কড়াকড়িতে এবার স্বতঃস্ফূর্ত সেই ছবি না দেখা গেলেও স্বজনদের সাথে ঈদ করতে করোনা সতর্কতাকে উপেক্ষা করে ছুটছে বহু মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকারীদের ক্ষমার কথা জানালো তার পরিবার। বৃহস্পতিবার এক টুইট বার্তায় একথা লেখেন ছেলে শাহ খাশোগি। বলেন, পবিত্র রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য বাবার হত্যাকারীকে ক্ষমার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সৌদি আরবের আইন অনুযায়ী নিহত ব্যক্তির পরিবার ক্ষমা করলে মৃত্যুদণ্ড থেকে রেহাই পায় হত্যাকারী। তবে আলোচিত এই হত্যা মামলার ক্ষেত্রে সৌদি প্রশাসন কী ব্যবস্থা নেবে তা অনিশ্চিত। 2018 সালের অক্টোবরে তুরস্কের সৌদি কনসুলেটে রহস্যজনক মৃত্যু হয় জামাল খাশোগির। তদন্তে সৌদি রাজ পরিবারের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পাকিস্তানের করাচিতে 98 আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার লাহোর থেকে করাচি যাওয়ার সময় জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যম বলছে, আরোহীদের মধ্যে 90 জন যাত্রী এবং 8 জন ক্রু ছিলেন। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
করোনা মহামারীর কারণে প্রায় 2 মাস বন্ধ থাকার পর পাকিস্তানের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয় শনিবার। করোনা ভাইরাসের বর্তমান হটস্পট ব্রাজিলে বাড়ছে এয়ারলিফট বা আকাশপথে রোগী পরিবহন সেবা। রাজধানী নির্ভর চিকিৎসা ব্যবস্থার কারণে বেশিরভাগ মানুষ প্রাণ হারাচ্ছেন এমন দাবি স্বাস্থ্যকর্মীদের। সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলোকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। মুমূর্ষু অবস্থা 89 বছর বয়সী করোনা আক্রান্ত সিলদোমার কাস্তেলোর। এ পরিস্থিতিতেই আমাজনের দুর্গম এলাকা থেকে ছোট্ট বিমানে উড়িয়ে আনা হয় প্রাদেশিক রাজধানী ম্যানাসে। কারণ একটাই, নেই উন্নত বা পর্যাপ্ত চিকিৎসা সেবা। বাবা এত বছরেও কখনো অসুস্থ হননি, জ্বর ঠান্ডা তাকে কাবু করতে পারেনি কখনো। অথচ করোনা ভাইরাসের প্রকোপে 3-4 দিনের মধ্যেই ভীষণ কাহিল হয়ে পড়েছেন। দ্রুত ও সুস্থ চিকিৎসার জন্য এয়ারলিফটের সহায়তা নিলাম। প্রতি ঝুঁকছেন অবস্থা সম্পন্নরা। দুর্গম এলাকায় মুমূর্ষ কোনো রোগীকে আমরা মানবিকতার খাতিরে ফেলে আসতে পারি না, অথচ সেখানে নেই কোনো ভেন্টিলেটর, উন্নত চিকিৎসা ব্যবস্থা। এই অবস্থায় কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস পরিচালনার জন্য ব্যবহৃত হয় AMBU পদ্ধতি। 2-3 দিন এর চিকিৎসার পর রোগীকে হাসপাতালে সরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে প্রাণে বাঁচানোর সম্ভাবনা ক্ষীণ থাকলে কখনো কখনো এয়ারলিফটের প্রস্তাবও ফিরিয়ে দেই আমরা। কোভিড-19 সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে লাতিন দেশটি, কিন্তু মহামারীর চূড়ান্ত অবস্থানে থাকার পরও নেই সরকারের। এই ছিল যমুনা আইরেসকে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।